দেখুন, আমি আবু সাইদ হতে যাইনি। যদি কেউ আবু সাইদ হতে চায় সেটা দোষের কিছু নয়। 69 গণ অভ্যুত্থানে আমাদের আইডল আছে, 90 গণ অভ্যুত্থানে নূর হোসেন আমাদের আইডল, 24-এর যে বিপ্লব সেই বিপ্লবের আইডল আবু সাইদ। আবু সাইদ হওয়া দোষের না, কিন্তু মিডিয়ার মাধ্যমে যেভাবে প্রকাশ করা হয়েছে সেটা এখন আমার জন্য দোষর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি আবু সাইদ হতে যাইনি। তবে হ্যাঁ, আবু সাইদ আমার আইডল ছিল, আছে এবং থাকবে। একজন পুলিশ সদস্য, আমি তার নাম কোট করছিলাম, আশরাফুল নামের। উনি আমার বলে, তুই কে? আমি বললাম আমি একজন জুলাই আহত। তখন সে আমাকে বলে, জুলাইতে কতজন পুলিশ মেরেছিস? আমি অবাক হয়ে যাই, এই পুলিশ আমাকে এরকম প্রশ্ন করলো। তো আমি এটার উত্তর দিতে না দিতে সে আমাকে, হয়তো বা ভিডিওতে দেখেছেন যে এভাবে কলার টানে হেঁচড়ে নিচে ফেলে দেয় এবং আমার পা জখম হয়। সেই পুলিশ সদস্য, সাদা টি শার্ট পরা, উনি আমাকে এসে বলে, মাদারচোদ, জুলাই চোদাস, জুলাই বইরা দেবে, এই কথা বলে সে আমাকে অমানবিক নির্যাতন করতে থাকে, থাপ্পড় লাত্তি। ও সে আমাকে একটা লাত্তি এখানে দেয়, যেটা আমার এখনও ভিতরে জখম করে। আমি এখনও পাশ করে ঘুমাতে পারছি না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মাইলস্টোনের ট্র্যাজেডির পরবর্তী সময়ে যখন 21 তারিখে এই ঘটনা ঘটেছিল, হৃদয় বিদারক যে ঘটনা, এই ঘটনার পরের দিন চলমান এইচএসসি পরীক্ষার একটা সাবজেক্ট পরীক্ষা ছিল। এবং যেহেতু বাংলাদেশের মানুষ এটা নিয়ে খুবই মর্মাহত ছিল, এবং যেহেতু একটা কলেজে ঘটনা ঘটেছে, তারাও পরীক্ষার্থী ছিল ওখানে। পরের দিন পরীক্ষা আসলে কেউ এটা কাম্য করে নাই, এবং এটার বিরুদ্ধে সবাই বয়কট ঘোষণা করে যে আমরা পরীক্ষা দিব না। যখন সচিবালয়ে আন্দোলন হচ্ছে, তখন আমি আমার ক্যাম্পাস হাবিবুল্লাহ বাহার কলেজে যে 29 তারিখ আজকের দিনের যে একটা প্রোগ্রাম ছিল, রক্তে ভেজা রাজপথ স্মৃতিকথন, সেটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম। এবং ওই দিনে আমাদের যে হৃদয় বিদারক ঘটনা, মাইলস্টোনের ট্র্যাজেডি, সে প্রেক্ষিতে আমাদের একটা দোয়া মাহফিল ছিল কলেজের মধ্যে, শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে। আমি সেটাও অংশগ্রহণ করি। দুপুরবেলার দিকে আমার কাছে খবর আসে যে আমাদের সাথে জুলাই আন্দোলন অংশগ্রহণ করেছিল আমাদের ছোটো ভাই, যারা শান্তিনগর, কাকরাইল, এদিকে আমার সাথে অংশগ্রহণ করেছিল, তারা ওখানে আক্রমণাত্মক হয় এবং রক্তাক্ত হয়, এরকম একটা খবর আসে। তখন আমি জিরো পয়েন্টের দিকে যাই। জিরো পয়েন্টে গিয়ে আমি প্রথমে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু পরিস্থিতি তখন উত্তপ্ত ছিল। আমি যেহেতু ওখানে আগে ছিলাম না, আমি বুঝতে পারিনি। পরবর্তীতে পুলিশ আমাদেরকে লাঠিসোঁটা করে ছত্রভঙ্গ করে দেয়, এবং একটা পর্যায়ে পুলিশ টিয়ার সেল এবং সাউন্ড গ্রেড মারে। তো সাউন্ড গ্রেডের একটা আমার ডান হাতের বাহুতে পড়ে, এবং আগুনের ফুলকানিতে পাঞ্জাবি পুড়ে যায়, আর আমার এই ডান কানটা বধির হয়ে যায়। এবং ঠিক সেই সময় আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে জুলাই অংশগ্রহণ করেছিল, তাকে রক্তাক্ত অবস্থা পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আমি সামনে এগিয়ে যাই। আমি পুলিশকে উদ্দেশ্য করে বলতে চাই, বলি যে আপনারা আমাকে গ্রেপ্তার করুন, আমাকে গুলি করুন, কিন্তু সে যেহেতু পরীক্ষার্থী, তাকে যদি এখন ধরে নিয়ে যান, তার হয়তো বা এখানে পরীক্ষা দিতে না পারলে, মামলা হলে তার জীবনটা এখানে থমকে যেতে পারে। সেই জায়গা থেকে আসলে আমি সামনে এগিয়ে যাই এবং পুলিশকে বলার চেষ্টা করি, কিন্তু পুলিশ আমাকে উল্টো, আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন যে বিভিন্নভাবে অমানবিক নির্যাতন করে। এবং একটা পর্যায়ে একজন পুলিশ সদস্য, আমি তার নাম কোট করছিলাম, আশরাফুল নামের। উনি আমার বলে, তুই কে? আমি বললাম আমি একজন জুলাই আহত। তখন সে আমাকে বলে, জুলাইতে কতজন পুলিশ মেরেছিস? আমি অবাক হয়ে যাই, এই পুলিশ আমাকে এরকম প্রশ্ন করলো। তো আমি এটার উত্তর দিতে না দিতে সে আমাকে, হয়তো বা ভিডিওতে দেখেছেন যে এভাবে কলার টানে হেঁচড়ে নিচে ফেলে দেয় এবং আমার পা জখম হয়। পাশ দিয়ে একজন সিভিলে ছিলেন, উনি পুলিশ কিনা আমি আদৌ এখনও পরিচয় শনাক্ত করতে পারিনি। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা মিডিয়াতে আছেন। সেই পুলিশ সদস্য, সাদা টি শার্ট পরা, উনি আমাকে এসে বলে, মাদারচোদ, জুলাই চোদাস, জুলাই বইরা দেবে, এই কথা বলে সে আমাকে অমানবিক নির্যাতন করতে থাকে, থাপ্পড় লাত্তি। ও সে আমাকে একটা লাত্তি এখানে দেয়, যেটা আমার এখনও ভিতরে জখম করে। আমি এখনও পাশ করে ঘুমাতে পারছি না। পরিপ্রেক্ষিতে আপনারা হয়তো বা দেখেছেন, তখন আমি সেন্সলেস হওয়ার উপক্রম হই। আমি নিজেকে একটু স্বাভাবিক করে, তখন অনেক সাংবাদিক ওখানে ছিল, মিডিয়া, তারা আমাকে প্রশ্ন করতে, আপনি এখানে কেন এসেছেন বা আপনার পরিচয় কী? তখন আমি বলেছি, আমি হাবিবুল্লাহ বাহার কলেজের স্টুডেন্ট, আমি অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। আমি এখানে এসেছি যে আমার ছোটো ভাই যারা জুলাইতে আমার সাথে অংশগ্রহণ করেছে, তারা রক্তাক্ত এবং আহত হয়েছে। সেই ক্ষেত্রে এটা যখন সংবাদ পাই, আমি তখন এখানে এসেছি। আমি আমার ভাইদের জন্য এসেছি, আমি কোনো আন্দোলনের পক্ষে আসিনি। দেখুন, আন্দোলন নিয়ে আলোচনা থাকতে পারে, যৌক্তিকতা থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে কোনো আন্দোলন হইতে পারে, কিন্তু সচিবালয় যেহেতু একটা দেশের, আমি মনে করি সচিবালয় একটা দেশের হৃৎপিণ্ড, আর হৃৎপিণ্ড আঘাত করা মানে দেশের আঘাত করা। কিন্তু এই বিষয়ে আমাদেরকে আরও সতর্ক হইতে হবে এবং প্রশাসনিকভাবে আরও জোরালো হইতে হবে। ঠিক তেমনিভাবে এখানে যে বিষয়টা উঠে এসেছে যে আমাকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে এবং মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বোমা পাওয়া গিয়েছে, এরকম একটা মিডিয়া ট্রায়ালের আমি শিকার হয়েছি, সেটা প্রকাশ করেছে এবং এটা ভাইরাল হয়ে যায়। এবং এটার কারণে আমি সামাজিকভাবে বিভিন্ন হেনস্থা হই। আমি যেহেতু একটা সমাজে বসবাস করি, আমার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বন্ধু আছে, সবাই এটাকে একটা সাফার করে। শুধু যে আমি একা সাফার করি তা না, যারা আমার পক্ষে তখনকার সময়ে সোচ্চার ছিলেন, যারা মিডিয়ার যে ট্রায়ালের বিরোধী স্টেপ নিয়েছে, তাদেরকেও
ট্যাগ শুনতে হয়েছে, কটু কথা শুনতে হয়েছে, আমার ক্যাম্পাসে আমাকে কটু কথা শুনতে হয়েছে, আমার প্রিন্সিপাল থেকে শুরু করে আমার গভর্নিং বডির সভাপতি থেকে আমার কটু কথা শুনতে হয়েছে। আমি মোটামুটি সামাজিক একটা হেনস্থার শিকার হই। পরবর্তীতে আমি যখন আপনারা হয়তো বা ভিডিওতে খেয়াল করছেন, পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, সাংবাদিকরা যখন প্রশ্ন করতেছিল, তখন আমি আমার সর্বশক্তি দিয়ে আমি আমার পরিচয় দিয়েছি। এরপরে আমাকে সচিবালয়ের ভিতরে 7 নম্বর বিল্ডিংয়ের আগের বিল্ডিংয়ে ছাদে নিয়ে যায়। তখন সেই ওই যে পুলিশ আশরাফুল, সে তখনও ছাদের মধ্যে এসে আমাকে বলে যে জুলাইতে কয়জন পুলিশ মেরেছিস। তো যেহেতু তথ্য আসিফ আসিফ ভাই উনি যেহেতু উপদেষ্টা, তো ওনার তো 7 নম্বর বিল্ডিংয়ে। আমি বলছি যে আসিফ ভাই উপদেষ্টা হয়েছে, ওনাকে স্যার ডাকেন, আর আমাকে বিভিন্ন ট্যাগ দিয়ে আমাকে সন্ত্রাসী বলতেছেন। তো জুলাইতে যদি আমি ওনার সাথে আন্দোলন করেছি টিএসসিতে, আমি আন্দোলন করছি রামপুরাতে, আমরা তো ওনাদের ডাকেই গিয়েছি। তো ওনারা যদি পুলিশ মেরে থাকে তাহলে আমিও মারছি, ওনারা যদি খুনি হয়ে থাকে তাহলে আমিও খুনি, ওনারা যদি ফাঁসি মঞ্চে যেতে চায় তাহলে আমিও ফাঁসি মঞ্চে যেতে চাই। কিন্তু এখানে একটা বিষয়, লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখুন আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, আমি যদি কোনো ভুল করে থাকি, সেক্ষেত্রে পুলিশ আমাকে গ্রেপ্তার করবে, আমাকে আইনানুগ যে ব্যবস্থা সেটা করবে। কিন্তু এই যে নির্যাতন, সেটা কেন করবে? আমরা দেখেছি যে 5 আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের যে একটা ঝামেলা তৈরি হয়েছিল, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা কলেজের বর্তমান এনসিপির যে দক্ষিণাঞ্চলের সংগঠক রাকিব ভাইকে কি নির্মমভাবে পুলিশ আঘাত করেছে। পুলিশের এই আচরণের মাধ্যমে একটা জিনিস ফুটে উঠে যে পুলিশ সাধারণ ছাত্রদের উপর একটা আক্রোশ তাদের রয়ে গেছে। তাদের এই আক্রোশটার কারণটা কি, সেটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। আপনারা মিডিয়াতে যেহেতু আছেন, আপনারা এটা খুঁজে বের করবেন। দেখুন, জুলাই বিপ্লব 2024-এর আমি 8 জুলাই থেকে জুলাইয়ের সাথে জড়িত হই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এর আগে আমি কোনো রাজনৈতিক কর্মী ছিলাম না, কিন্তু আমি একজন রাজনৈতিক সচেতন শিক্ষার্থী ছিলাম। বিভিন্নভাবে আমি আমার লেখালেখি করেছি। আমার লেখালেখি এখন আমার ফেসবুক ওয়ালে আছে। না, আমি কখনোই ছাত্রলীগ করতাম না, এবং যদি আওয়ামী এবং ছাত্রলীগের বিরুদ্ধে কেউ থেকে থাকে তাহলে আমিও একজন। আর অন্যান্য যে বিষয়গুলো আসছে, সেটা হচ্ছে আমি যখন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, এবং জুলাইতে আমার যে সামনের সারি থেকে যে একটা নেতৃত্ব ছিল, সেই জায়গা থেকে আমি জুলাইকে ধারণ করি। তো জুলাই তো কারো একার না, জুলাই যেমন ছাত্র দলের, জুলাই যেমন ছাত্র শিবিরের, জুলাই বাম ডানের, এখানে আমরা সবাই একত্রিত ছিলাম। সে জায়গা থেকে আপনি একটা জিনিস খেয়াল করবেন, সাদেক কায়েম ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়টা কখন প্রকাশ পেয়েছে? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না, এরকম একটা হাইপ উঠছিল, তখন সাদেক কায়েম ফেসবুক পোস্টের মাধ্যমে যে গঠনমূলক রাজনীতি, ছাত্র রাজনীতি থাকবে, এরকম একটা পোস্ট দিয়ে সে কিন্তু ছাত্র শিবির পরিচয় আসছে। তার সাথে আমার যে ছবিটা, সেটা জুলাইয়ের যে নায়ক সে ছিল, তখন তার সাথে আমি একটা ছবি তুলছিলাম, এবং সেটা আমি ফেসবুক ওয়ালে দিয়েছি, এখনও আছে এবং থাকবে। তো সে জায়গাতে সাদেক কায়েমের সাথে আমার একটা ছবি থাকতে পারে। এখন একটা ছবি থাকলেই যদি আমি শিবির হয়ে যাই, তাহলে এটা কোন ধরনের ট্যাগিং, আমি এটা বুঝতে পারতেছি না। এটা আমাকে আসলে বিভিন্নভাবে ভাবায়, কিন্তু আমি এটার কোনো ভাবনা খুঁজে পাই না। এই মামলার বিষয় যেটা, রমনার ডিসি মাসুদ স্যার, ওনার সাথে আমি যোগাযোগ করেছি। উনি বলেছে যে না, তোমার বিরুদ্ধে কোনো এরকম মামলা হয় নাই, যাদের তদন্ত আকারে যারা ছিল তাদের নামে মামলা হয়েছে। আর ভিডিও ফুটেজ যেগুলো করছে, সেখানে স্যার যেটুক জানাইছেন যে তোমাকে সচিবালয়ের সামনে আমরা দেখতে পাইনি, 0 পয়েন্টে আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ তুমি 2টার পরেই এসেছো। সেই জায়গা থেকে এটা সরকার এবং প্রশাসন ক্লিয়ার হয়েছে, আমার নামে কোনো মামলা নেই, মামলা হয়নি। দেখুন, মানসিকভাবে তো একটা ট্রমার মধ্যে অবশ্যই কাজ করে, যেহেতু আমিও একজন মানুষ, আমারও আবেগ আছে, অনুভূতি আছে। আর সামাজিকভাবে আমি অনেকটা হেনস্থার শিকার হয়েছি। আমার ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এটার একটা সাফার তারা করতেছে। এটা আমার জন্য খুবই বেদনাদায়ক। আমি এমনটা আশা করিনি, কারণ আমরা একটা পরিবর্তনের আশা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। রক্তের বিনিময়ে আমরা পরিবর্তন চেয়েছি, কিন্তু আমরা সেই পরিবর্তনটা এখনও দেখতে পাইনি। ফেসিবাদের যেই আচরণ, সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি। ফেসিবাদের আমলে বিভিন্ন ট্যাগ দিয়ে, যেমন ছাত্র শিবির ট্যাগ দিলে তাকে হত্যা করা যাচ্ছিল, ছাত্রদল ট্যাগ দিলে সন্ত্রাসী করে তাকে গুম করা, তাকে ডুবিয়ে মেরে ফেলা যাচ্ছিল। এরকম একটা বিগত 16-17 বছর আমরা দেখতে পেয়েছি। যেহেতু আমার বয়স এখন 24-12 সাল থেকে আমরা এগুলো দেখতে পেয়েছি, এবং তখন থেকে আমরা দেখতে পেয়েছি যে স্বৈরাচারী যে সরকার, সেটা তারা বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আসলে মানুষকে মারা বৈধ করে উঠতেছিল, এবং স্বৈরাচারের তাদের যে বেড়ে ওঠা, সেটা ওখান থেকে শুরু হয়। ভাই, নির্যাতনটা অমানবিক ছিল ভাই। আমি আসলে তাদের একটা লাতে আমার নেওয়ার মতো আমার শক্তি ছিল না।
আমি বারবার সেন্সলেস হয়ে মানে কী যে একটা ভয়াবহ অবস্থা ছিল ভাই, আমি বোঝাতে পারবো না। তারপর আমি নিজেকে শক্ত করে, যেহেতু আমার একটা পরিচয় দেওয়া দরকার, আমি মিডিয়ার মাধ্যমে আমি বলতে চেয়েছি আমি এখানে আন্দোলন সমর্থনে আসিনি, আমি আমার ভাইদের জন্য এসেছি। আমি যতটুকু শক্তি পেয়েছি, হয়তোবা ওই জন্য আমার গলার ভয়েস কিংবা শক্তি না থাকার কারণে ক্লিয়ার হয় নাই, কিন্তু আমি বলার চেষ্টা করেছি ভাই তখন। দেখুন, আমি আবু সাইদ হতে যাইনি, আর যদি কেউ আবু সাইদ হতে চায় সেটা দোষের কিছু নয়। যেমন 69 গণ অভ্যুত্থানে আমাদের আইডল আছে, 90-এর গণ অভ্যুত্থানে নূর হোসেন আমাদের আইডল, 24-এর যে বিপ্লব, সেই বিপ্লবের আইডল আবু সাইদ। আবু সাইদ হওয়া দোষের না, কিন্তু মিডিয়ার মাধ্যমে যেভাবে প্রকাশ করা হয়েছে সেটা এখন আমার জন্য দোষর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি আবু সাইদ হতে যাইনি। তবে হ্যাঁ, আবু সাইদ আমার আইডল ছিল, আছে এবং থাকবে। কিন্তু মিডিয়ার ট্রায়ালের কারণে আমাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটার জন্য আমি ট্রলের শিকার হয়েছি। মানসিকভাবে আমি এটা খুবই বিব্রতকর এবং সামাজিকভাবে আমি হেনস্থার শিকার হয়েছি। দেখুন, আমি মনে করি মিডিয়া হচ্ছে জাতির বিবেক। বিবেক যদি ভুল করে, মানুষ অবশ্যই ভুল করবে, এখানে মানুষের কোনো দোষ নেই। তাদের জায়গায় থাকলে হয়তোবা আমিও সেম কাজটা করতাম। তো আমি বলবো যে আমি নিজেকেও বলবো যে আমারও আরও সচেতন হওয়া উচিত ছিল, এবং সচেতন আমার এখন আমি নিজেও রিয়েলাইজ করতেছি। মানুষেরও আরও সচেতনভাবে তাদের যেই কী বলবো এটাকে, তাদের যেই মতামত, সেটা অবশ্যই আমি বলবো যে সচেতনার সহিত প্রকাশ করতে। যেহেতু এখানে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে, এখানে মানুষের কোনো দোষ নেই, এখানে আমি কাউকে দোষারোপ করতে চাই না। আর আপনি যেটা বললেন আর কি, যে এই বিষয়ে আমি কোনো লিগ্যালভাবে কোনো নোটিশ দিব কি না মিডিয়ার, বা দেখেন, একটা আমার সামাজিকভাবে হেনস্থার শিকার হয়েছে, আমি হয়তো বা লিগ্যাল স্টেপ নিতে পারি, কিন্তু আমি চাই যে আসলে লিগ্যাল স্টেপ নিয়ে আমি কি আমার শেষ সম্মান কি ফিরিয়ে আনতে পারবো? তো মিডিয়ার মাধ্যমে আমি চাচ্ছি যে আপনারা এই জিনিসটা প্রকাশ করবেন, আপনারা আমার পাশে থাকবেন, যে মানসিক হেম্পার আমি শিকার হয়েছি সেটা যাতে আমি কেটে উঠতে পারি, আমার জন্য দোয়া করবেন।